আসসালামু আলাইকুম। গত ক্লাসে ম্যাট্রিক পর্যন্ত পড়ছিল আমাদের। এখন হচ্ছে আমরা নির্ণায়ক শুরু করব। তো নির্ণায়ক শুরু করার আগে ম্যাট্রিক্স এর একটা অ্যাপ্লিকেশন আমি এখানে দেখাতে চাই। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স দিয়ে আমরা কি কি করি। লাস্ট ক্লাসে এরকম বলা হয়েছিল যে ম্যাট্রিক্স দিয়ে রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন আছে। তো তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা কিছু মানে লিনিয়ার অ্যালজেব্রিক যে সব ইকুয়েশন গুলো আছে সেগুলো সলভ করতে পারি। লেটস সে আমাদের কিছু এক্সাম্পল এরকম দেখা যায় যে ধরো এখানে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, এটা একটা ইকুয়েশন। a2x b2y ইজ ইকুয়াল c2, এটা আর একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনের যে দুইটা আননোন ভ্যালু, অর্থাৎ আমাকে যে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো আমরা জানি যে যে কয়টা আননোন ভ্যালু থাকে ওই কয়টাই ইকুয়েশন লাগবে আমার ওই আননোন ভ্যালু গুলাকে বের করার জন্য। তো এই দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আমরা এই দুইটা ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাইতে পারি কিভাবে। যে ম্যাট্রিক্স, এখানে এক্স এর যেই সহগগুলো আছে ওগুলোকে আমি লিখবো a1 a2, ওয়াই এর যে সহগগুলো আছে ওগুলোকে লিখবো b1 b2, এটা একটা ম্যাট্রিক্স। এবং এই যে যে আমাদের আননোন ভ্যালু গুলো আছে এক্স এবং ওয়াই, তাদেরকে লিখবো, এটা আরেকটা ম্যাট্রিক্স। ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের c1 c2। তাহলে এই জায়গায় আমাদের খেয়াল করলে দেখতে পারবো যে এখানে একটা ম্যাট্রিক্সকে আমি যদি ধরি এ ম্যাট্রিক্স, এবং এটাকে একটা ম্যাট্রিক্স যদি ধরি যে এক্স ম্যাট্রিক্স, ইকুয়াল আমার এখানে একটা নতুন ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমি যদি একটু লক্ষ্য করি, এ এবং এক্স কে গুণ করলে দেখো তো এই উপরের ইকুয়েশনটি কিন্তু চলে আসবে। দ্যাট মিনস এই a1x প্লাস b1y ইজ ইকুয়াল c1। আবার এই যে মানে গুণ ফল আমরা কিভাবে করি, লাস্ট যারা ম্যাট্রিক্স এর ক্লাস গুলো করছো তারা ভালো বলতে পারবা যে সারি এবং কলাম কিন্তু আমরা গুণ করি। তাহলে এই প্রথম সারি প্রথম কলাম গুণ করলে এখানে a1x b1y, a1x b1y যোগ করলাম। আবার দ্বিতীয় সারির সাথে এই কলামটা গুণ করলে a2x প্লাস b2y ইজ ইকুয়াল c2। তার মানে আমরা দেখতেছি যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রিক, অর্থাৎ একটা সিস্টেম অফ অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা এখানে ম্যাট্রিক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন এই ম্যাট্রিক্সের আমি যদি একটু এখানে বলি যে এই ম্যাট্রিক্সটা, এখানে এটাকে 1 নম্বর দিই। এই 1 নম্বর ম্যাট্রিক্সে যদি ইউনিক সলিউশন আমি পেতে চাই, ইউনিক সলিউশন পেতে চাই, তাহলে এখানে কিছু কন্ডিশন লাগবে। অর্থাৎ আমি কিন্তু এখনো জানি না যে এক্স এবং ওয়াই এর যে আলাদা আলাদা বা মৌলিক এখানে কোনো সলিউশন আছে কিনা। তো এই ইউনিকনেসটা বের করার জন্য বা একটা কয়েকটা ইকুয়েশনের ইউনিকনেস বা ইউনিক সলিউশন বের করার জন্য আমাকে একটা কন্ডিশন লাগবে। সেই কন্ডিশনটা আমার ডিপেন্ড করে হচ্ছে এই যে এখানে যে আমরা এই ম্যাট্রিক্সটা ধরলাম, এ ইজ ইকুয়াল টু যে a1 a2 b1 b2, এই ম্যাট্রিক্সের a1 b2 মাইনাস a2 b1, এই পার্টটার উপরে আমার নির্ভর করে যে এই ম্যাট্রিক্সটা বা এই যে ইকুয়েশন যেটা লিখছি তার ইউনিক সলিউশন আছে কি না, এটা হচ্ছে এই পার্টটার উপর ডিপেন্ড করতেছে। যদি এটা এরকম হয় যে a1 b2 মাইনাস a2 b1 এটা নন জিরো ভ্যালু আসে, তার মানে আমার এখানে আমি লিখতে পারবো যে এটার একটা ইউনিক সলিউশন আমার আছে বা ইউনিক সলিউশন আছে। আর যদি এটা জিরো হয় তাহলে এটা ইউনিক সলিউশন নাই। তার মানে এই পার্টটুকু, যেটা আমার বক্স করা যে পার্টটুকু, এই পার্টটুকু আমার নির্ণয় করতেছে যে এখানকার বা এই ম্যাট্রিক্সটার একটা ভ্যালু আসলে এক্সিস্ট করে কিনা। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ভ্যালুটা ডিপেন্ড করতেছে হচ্ছে a1 b2, যেটাকে আমি কোনাকুনি গুণ করলাম a1 b2 মাইনাস a2 b1। যেহেতু এই পার্টটা নির্ণয় করতেছে যে এই সলিউশন গুলা বিদ্যমান বা এই ইকুয়েশনের সলিউশন বিদ্যমান,
বা আদতে এই ম্যাট্রিক্সটার একটা ভ্যালু বিদ্যমান, সেই জন্য আমি এটাকে বলতেছি এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কের পরিচয়টা যদি আমি একটু সামারি করতে চাই, যে নির্ণায়ক এটা আর কিছুই না, আমার একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের একটা ভ্যালু আমাকে প্রোভাইড করে। অর্থাৎ ম্যাট্রিক্সের ভ্যালু প্রোভাইড করার জন্য আমাদের এই নির্ণায়কটা কিন্তু কাজে লাগে। এখন এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। যেমন কোন কোন জায়গায় আমরা এখানে অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাই। আমি এখানে যদি কয়েকটা অ্যাপ্লিকেশন লিখি এখানে, মানে এক নম্বর অ্যাপ্লিকেশন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব বেশি এটার ব্যবহারটা দেখতে পারি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখতে পারি। তারপর আমরা দেখতে পারি হচ্ছে বিভিন্ন সায়েন্স অ্যান্ড ইকোনমিক সেক্টরে, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ইকোনমিক সেক্টরে এগুলা দেখতে পারি। এমনকি সোশ্যাল সায়েন্সেও এর ব্যবহার লক্ষণীয় করা যায়। মানে এগুলা কিভাবে ব্যবহার করা হয়, আমাদের এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে এই যে ইকোনমিক সেক্টরের জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই ম্যাট্রিক্স গুলা কিভাবে ইউজ করতে হয়, আলটিমেটলি আমাদের এই সমীকরণ গুলাই, যেসব লিনিয়ার সমীকরণ গুলো আছে ওইগুলার মান গুলা বের করার জন্য মূলত আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এগুলার অ্যাপ্লিকেশন দেখা যায়। যেমন আমরা যদি এখানে বলি যে সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশন গুলা সলভ করার জন্য এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা ইউজ করা হয়। এরপর দেখা যায় যে এই একটা সিস্টেমের কনসিস্টেন্সি বজায় রাখার জন্য বা কনসিস্টেন্সি বের করার জন্য কিন্তু ম্যাট্রিক্সটা বের করা হয়। কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে তোমরা হায়ার স্টাডিজে পড়বা, যারা অনার্স ম্যাথমেটিক্স নিয়ে পড়ো তারা এই জিনিসটা বুঝতে পারবে যে কনসিস্টেন্সি বিষয়টা কি। তো একটা সিস্টেমের কনসিস্টেন্সি নির্ণয় করার জন্য ইউজ করা হয়। বা আমাদের জেনারেল ইকুয়েশন অফ এ লাইন, একটা লাইনের জেনারেল ইকুয়েশন বের করার জন্য কিন্তু এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ইউজ করা হয়। জেনারেল ইকুয়েশন অফ এ লাইন, এরপর সামান্তরিকের ক্ষেত্রফল বলো, ত্রিভুজের ক্ষেত্রফল বলো, এই সমস্ত এরিয়া গুলার ক্ষেত্রফল কিন্তু ম্যাট্রিক্স দিয়েও করা যায়। কারণ ম্যাট্রিক্স এবং ভেক্টর কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িত বলতে পারো। ভেক্টরে খুব বড় একটা পার্ট কিন্তু মানে ম্যাট্রিক্স এর সাহায্যে এগুলা প্রকাশ করা যায়। এটা হায়ার স্টাডিজ তোমরা পড়বা, এখন যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে এত কিছু তোমাদের লাগবে না। তো আশা করি বুঝতে পারছো যে এখানে নির্ণায়কের আসল কাহিনীটা কি বা নির্ণায়ক জিনিসটা কি বুঝে। মূল কথা বলে নির্ণায়ক হচ্ছে একটা ম্যাট্রিক্স এর মান দিবে তোমাকে। আমরা এটাকে প্রকাশ করি কিভাবে, যেমন আমরা এখানে এ ম্যাট্রিক্স কে প্রকাশ করতাম থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ ছিল। তো আমরা নির্ণায়ককে প্রকাশ করবো হচ্ছে এরকম, দুই পাশে টান দিব, এটাকে বলবো হচ্ছে নির্ণায়ক, বা যারা ইংলিশ ভার্সনে আছে ডিটারমিনেন্ট অফ এ। এটাকে কোনোভাবে তোমরা মডিউলাস অফ এ বলো না, কারণ মডিউলাস অফ এ নাই, ডিটারমিনেন্ট অফ এ। আরেকটা বিষয় হচ্ছে যে খেয়াল করো এখানে দুইটা ইকুয়েশন ছিল, দুইটা আননোন ছিল। সিমিলার হয়তো আমরা যদি এখানে তিনটা ইকুয়েশন লিখতাম, সাপোজ এখানে যদি এরকম লিখতাম যে a1x, b1y, c1 ইজ ইকুয়াল টু হচ্ছে d1, আবার a2x, এটা জেড, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, b1 b2y প্লাস, সরি, ওকে, c2 জেড ইজ ইকুয়াল টু হচ্ছে d2, তারপরে a3x, b3y, c3z ইজ ইকুয়াল টু হচ্ছে d3। তাহলে খেয়াল করো এখানে তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা আননোন ভ্যালু আছে, এক্স ওয়াই এবং জেড। তো তিনটা আননোন ভ্যালুর জন্য আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা এখানে ফর্ম করতে পারি সেটা হচ্ছে যে a1, a2, a3, এক্স এর সহগগুলা লিখলাম, তারপর b1, b2, b3, ওয়াই এর সহগ লিখলাম, তারপরে c1, c2, c3, জেড এর সহগগুলা লিখলাম। এরপর আমি পাশে লিখলাম হচ্ছে এক্স, ওয়াই, জেড, এবং এর পাশে হচ্ছে যে ধ্রুবক পদগুলো d1, d2, d3। তার মানে এখানে খেয়াল করতেছো যে এই বিষয়টা বা এই পার্টটার উপরে কিন্তু আলটিমেটলি আমার এই সমীকরণ গুলার ফলাফলটা ডিপেন্ড করতেছে।
তার মানে এটা হচ্ছে আমাদের নির্ণায়ক, আমরা এই ম্যাট্রিক্সটারই বের করতে হবে। তো যখনই আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করবো তখনই বুঝতে পারবো যে এক্স, ওয়াই এবং জেড এর ইউনিক সলিউশন গুলো বিদ্যমান কিনা। দ্যাট মিনস আমাদের এইটার নির্ণায়ক হবে, এই বাম পাশের কোনায় লিখে দুরকম টান দিব, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। তাহলে খেয়াল করতেছে যে এখানে একটা ম্যাট্রিক্স ছিল, এখানে একটা ম্যাট্রিক্স ছিল, দুইটা ম্যাট্রিক্স কিন্তু আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তার মানে এই নির্ণায়ক গঠন করার জন্য বা নির্ণায়কটা বের করার জন্য যে ম্যাট্রিক্সটা আমাদের লাগবে সেটাকে অবশ্যই অবশ্যই এই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা হচ্ছে কনফার্ম, কারণ যে কয়টা ইকুয়েশন তুমি এখানে ইউজ করছো ওই কয়টাই কিন্তু আননোন আছে। সো এখানে বুঝতে পারতেছো যে আমাদের বর্গ ম্যাট্রিক্সটাই কিন্তু এখানে দরকার। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় যে বর্গ ম্যাট্রিক্স কেন, মানে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স এরই কেন নির্ণায়ক বের করা হয়, তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাই দিও, আমরা ইনশাআল্লাহ আরো ভালো করে বলে দেওয়ার ট্রাই করবো। আপাতত বুঝতে পারছো যে আমাদের বর্গ ম্যাট্রিক্স এর এই নির্ণায়কটা বের করা হয় কেন, কারণ যে কয়টা ইকুয়েশন সেই কয়টাই আননোন, আর ইকুয়েশন যে কয়টা তাদের চলক তো সেই কয়টাই হবে এক্স ওয়াই জেড, এবং ওই চলকের সহগ গুলাও কিন্তু ওই কয়টাই হবে, তিন তিনে নয়টা হবে কিন্তু। ওকে, দ্যাট মিনস এখানে এটা হচ্ছে 2/2 এর ম্যাট্রিক্স ছিল, তাহলে হবে এটা কি 3/3 এর ম্যাট্রিক্স। তো এই 3/3 প্রত্যেকটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তো এই বর্গ ম্যাট্রিক্স এরই কেবলমাত্র নির্ণায়ক বের করা হয়। আমরা একটু সামনে আগাই, আমাদের এখন যেটা পড়বো সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। তো অনুরাশি এবং সহগুণকটা আহ একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। আমি একটু এখানে এক্সাম্পল সহকারে শুরুতে দেখাবো। সেটা হচ্ছে যে এই যে একটু আগে দেখলাম, আমি ধরো যে এটা A1, A2, B1, B2, এটা একটা ম্যাট্রিক্স ছিল, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল। এখন এই স্কোয়ার ম্যাট্রিক্স এর নির্ণায়কটা কি হবে, একটু আগে বললাম এরকম দুই পাশে দুইটা টান হবে, দুইটা এমিনেন্ট অফ এ, বা নির্ণায়ক এ হচ্ছে এরকম হবে A1, A2, B1, B2, এবং এর মান, নির্ণায়কের যে মান, সেই মান আমরা বের করলাম কিভাবে, লাস্ট ক্লাসে খেয়াল করো, এই যে কোনাকুনি গুণ দিছি A1, B2, তারপর মাইনাস দিব A2, B1। তাহলে নির্ণায়কের মান বের করবো হচ্ছে এই অনুসারে A1, B2, A1, B2, তারপর হচ্ছে কি A2, B1, A2, B1, এটা মাইনাস দিবে এখানে। এখন এটা হচ্ছে নির্ণায়কের মান, তাহলে সিমিলার ওয়েতে যদি তিনটা করে উপাদান থাকে, দ্যাট মিনস স্কোয়ার ম্যাট্রিক্স যদি 3/3 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মান কিভাবে বের করবো, সেক্ষেত্রে আমাদের মানগুলা বের করতে হবে এইভাবে। সাপোজ ধরো যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল এরকম যে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, এরকম 3/3 ম্যাট্রিক্স আছে। এবং এই 3/3 ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা আমরা বের করবো সেটা হবে এরকম যে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। এখন এই নির্ণায়কের ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো A1, A2, A3 তুমি যে কোনো সারি বরাবর বা যে কোনো কলাম বরাবর কিন্তু একে এই ভ্যালু গুলা করতে পারো। তাহলে এর ভ্যালু গুলা বের করার জন্য আমি ধরি যে সারি বরাবর আমি এটাকে বিস্তৃত করতে চাই। তো সারি বরাবর যদি বিস্তৃত করি, আচ্ছা তার আগে একটা জিনিস বলে রাখি, এই নির্ণায়কের মানগুলা বের করার আগে এই অনুরাশি এবং সহগুণকের সম্বন্ধে একটা আইডিয়া তোমার থাকা লাগবে। তো অনুরাশি এবং সহগুণক গুলা কি বলা হয়, যে অনুরাশি, একটা জিনিস এখানে লিখে রাখো যে অনুরাশি, বা এটাকে ইংলিশে বললে বলা হয় মাইনর। এটা কোনো, এটা হচ্ছে একটা চিহ্নবিহীন রাশি, ঠিক আছে, এটার মধ্যে কোনো চিহ্ন নাই, প্লাস মাইনাসের কোনো ঝামেলার মধ্যে আসবে না। আর এই সহগুণক যে পার্টটা আছে, সহগুণক বা একে বলা হয় কোফ্যাক্টর, তো এই সহগুণকের মধ্যে প্লাস মাইনাসের একটা ঝামেলা কিন্তু থাকবে।
তাহলে একটা নির্ণায়ক আমরা ধরি যে এ, আমরা 3x3 ম্যাট্রিক্স দিয়ে বুঝাই। এই এ ম্যাট্রিক্স এর কোন একটা ভুক্তি বা এলিমেন্ট, সেটা মনে করো যে A1 হতে পারে, B1 হতে পারে, বা C1, বা যে কোনো এলিমেন্ট, 9টা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, ধরো আমরা একটা এলিমেন্ট এখানে চুজ করি, সেটা হচ্ছে A1। এখন এই A1 এলিমেন্টটা যেই সারি এবং যেই কলামে অবস্থিত, সেই সারি এবং সেই কলাম বাদ দিয়ে আমাদের যেই সব উপাদানগুলো থাকবে, সেই উপাদান দ্বারা গঠিত যে নির্ণায়ক, সেই নির্ণায়কটা হবে যে A1 এর অনুরাশি। ওকে, তাহলে A1টা আমাদের এই প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত। তাহলে আমি যদি একটু এটাকে মার্ক করে দিই, তাহলে এই প্রথম রাশি, সরি প্রথম সারি এবং প্রথম কলাম, তাহলে এই দুইটাকে বাদ দিয়ে যে উপাদানগুলো থাকতেছে, সেই উপাদানগুলো নিয়ে গঠিত যেই নির্ণায়কটা হবে, সেটাকে আমরা বলি যে ক্যাপিটাল A1 ইকুয়াল B2 C2 B3 C3। তাহলে এই যে যে নির্ণায়কটা গঠিত হলো, এই নির্ণায়কটা হচ্ছে A1 কে বাদ দিয়ে, দ্যাট মিনস এটা হচ্ছে A1 এর অনুরাশি। তো সিমিলার হইতে তোমরা একটু বের করো, B1 এর অনুরাশি কি হবে, B1 এর অনুরাশি কি হবে? B1 এর অনুরাশি হয়েছে B1 যেই সারি এবং যেই কলামে অবস্থিত, সেই সারি এবং সেই কলাম বাদ দিয়ে যে সব উপাদানগুলো থাকে, সেই সব উপাদান দিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে এই B1 এই সারিতে প্রথম সারিতে অবস্থিত এবং দ্বিতীয় কলামে অবস্থিত, তাহলে দুটো বাদ দিব, বাদ দিলে আমার থাকে হচ্ছে A2। তাহলে আমি লিখি A2, এখানে থাকে হচ্ছে A3 C2 C2 C3 C3। তাহলে এই হচ্ছে B1 এর অনুরাশি। খেয়াল করো, আমার কিন্তু এখানে প্লাস মাইনাসের কোনো ঝামেলা কিন্তু আসে নাই। তাহলে আমি যদি এটাকে একটু মানে মনে রাখার ট্রাই করি, যে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামকে বাদ দিলাম, এখানে 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামকে বাদ দিলাম। এখন আমি যদি সিমিলার হতে C1 কে বা C1 এর এই অনুরাশিটা বের করতে চাই, তাহলে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কি কি করবা। C1টা যেই সারিতে অবস্থিত, এই প্রথম সারিতে অবস্থিত, এটা বাদ দিব, এবং তৃতীয় কলামে অবস্থিত, এটা বাদ দিব। তাহলে দেখো সবুজ লাইন দুইটা বাদে যেই সমস্ত উপাদানগুলো আমার এখন বিদ্যমান আছে, সেই উপাদানগুলো হবে C1 এর অনুরাশি। তাহলে এখানে A2 আছে, B2 আছে, তাহলে লিখি এখানে A2 B2, A3 আছে, B3 আছে, A3 B3। এটা হচ্ছে C1 এর অনুরাশি, এবং এখানে আমি কি কি বাদলাম, 1 নম্বর সারি এবং 3 নম্বর কলাম। তাহলে এখানে আমরা অনুরাশি বের করা শিখছি, রাইট? তার মানে এখানে বাকি যে উপাদানগুলো আছে A2 B2 C2, এদের অনুরাশি বের করতে পারবা, A3 B3 C3, এদের অনুরাশি বের করতে পারবা। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এরকম, যে A2 B2 C2, তারপরে A3 B3 দেন C3, এদের প্রত্যেকের অনুরাশি বের করো। দ্যাট মিনস অনুরাশি বের করা কিন্তু খুবই সহজ কাজ। তো অনুরাশি গুলোর ভ্যালু গুলো কিন্তু এখান থেকে তুমি এই নির্ণায়ক পদ্ধতি 2x2 ম্যাট্রিক্স কিন্তু এটা এখন হয়ে গেছে। মানে এক একটা অনুরাশি 3x3 ম্যাট্রিক্স এর যে কোনো উপাদানের অনুরাশি হচ্ছে 2x2 নির্ণায়ক আর কি। মানে 3x3 যে নির্ণায়কটা তুমি বের করবা, তাদের যে কোনো উপাদানের অনুরাশিটা হচ্ছে 2x2 এর নির্ণায়ক। তো এগুলো বের করা আশা করি বুঝতে পারছো। তো এখন যদি সহগুণকটা বের করি, ধরো সহগুণক জিনিসটা কি? সহগুণক হচ্ছে যে কোনো যুক্তির অনুরাশিকে, মানে তুমি যদি যথাযথ চিহ্ন সহকারে বসাও, ধরো কোনো ভুক্তির অনুরাশিকে যথাযথ চিহ্ন সহকারে বসালে ওই ভুক্তির সহগুণক বের হয়ে আসবে। সহগুণক বের হয়ে
আসবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। যেমন উপরে যে এক্সাম্পল গুলো ছিল, আমি ওই এক্সাম্পল গুলো একটু এখানে আনি। যেমন A1 এর অনুরাশি কি ছিল, আমি খেয়াল করেছি ক্যাপিটাল A1 দিচ্ছি, বিকজ সেটা নোটেশন জাস্ট। এটা মানে তুমি ইচ্ছা মতো তুমি চেঞ্জও করতে পারবে। তো যে A1 এ দিতে হবে মানে এমন কোনো গ্যারান্টি নেই। আমি জাস্ট মিলানোর জন্য দিলাম A1, এখানে দেবো B1 C1, বা তুমি এখানে PQ দিতে পারো, কোনো সমস্যা নেই, কিছু না দিলেও কোনো প্রবলেম হবে না। তাহলে A1 এর অনুরাশিটা আমি যদি একটু খেয়াল করি, A1 এর যে অনুরাশিটা ছিল, অনুরাশি, সেটা এখানে এরকম ছিল, একটু দেখতে হবে আমার। B2 B3 C2 C3, B2 B3 C2 C3। এখানে আমি কোন কোন কলাম আর মানে সারি বাদ দিয়েছিলাম, 1 নম্বর সারি, 1 নম্বর কলাম। আমরা জানি যে প্রথমটাকে আমি সারি দ্বারা রিপ্রেজেন্ট করি, ওই যে M আর N, মনে আছে তোমাদের? MN। তো প্রথমটা সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। বা সারির ইংলিশ শব্দ যেহেতু রো, আমরা এটাকে স্মল r দ্বারা প্রকাশ করি, আর কলামকে সি দ্বারাও প্রকাশ করতে পারি, দ্যাট মিনস R, C। তাহলে আমরা চিহ্ন বসাবোটা হচ্ছে এইভাবে, যে যখন আমি A1 এর অনুরাশি বের করলাম তখন তো কোনো চিহ্ন নাই, বা যখন আমি A1 এর সহগুণকটা বের করব, তখন আমার এখানে চিহ্নটা আনতে হবে। কিভাবে? -1 টু দি পাওয়ার ওই R+C, এবং এর সাথে আমার এই অনুরাশিটা অ্যাড করে দেবে। মানে অ্যাড বলতে কি, এখানে গুণ আকারে লিখবে, B2 B3 C2 C3। তাহলে A1 এর সহগুণকে আমরা R+C এর মানটা যদি বসায় দিই, -1, আর এর ভ্যালু হচ্ছে এখানে দেখো 1, যোগ কলামের ভ্যালু বা সি এর ভ্যালু কিন্তু 1। তাহলে B2 B3 C2 C3, তাহলে 1+1 হচ্ছে 2। আর -1 এর উপরে কোনো জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস এটা সহগুণক হচ্ছে +B2 B3 C2 C3। এটা হচ্ছে A1 এটা বের হয়ে আসলো। তো এখন আমরা একটু B1 এর সহগুণক গুলা বের করি। B1 এর সহগুণটা হচ্ছে A2 A3 C2 C3। ওকে, আমরা B1 এর অনুরাশিটা একটু লিখি। B1 এর বলে B2 লিখে আসবো। আচ্ছা, B1 এর অনুরাশিটা আগে লিখি, কারণ অনুরাশি আমাদের লাগবে। সেটা এরকম ছিল যে A2 A3 C2 C3। এখানে আমরা কি কি বাদ দিছিলাম মনে আছে? 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ দিছি। That means এখানে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে সি। 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম এখানে বাদ দেওয়া হয়েছিল, এক্সট্রা লাইন আসছে না। আচ্ছা, তাহলে B1 এর সহগুণক কি বের করবো? B1 এর সহগুণক বের করবো -1 টু দি পাওয়ার R+C, তারপরে অনুরাশিটাকে বসাই দিব A3 C3। তাহলে এখানে আর হচ্ছে 1, সি হচ্ছে 2, তাহলে -1 1+2, এরপরে A2 A3 C2 C3। তাহলে দেখো উপরে একটা বিজোড় সংখ্যা আসতেছে, 2 আর 1 3, দ্যাট মিনস এখানে আমার মাইনাস আসবে। A2 C2 A3 C3। তাহলে প্রথম উপাদানের সহগুণকে প্লাস আসলো, দ্বিতীয় উপাদানের সহগুণকে মাইনাস আসলো। তাহলে 3 নাম্বারটা যদি আমি দেখি, বা C1টা যদি একটু খেয়াল করি, C1 এ কিন্তু আবার এটা সারি, বা আর এটা হচ্ছে কলাম বা সি। তাহলে R+C করলে কিন্তু এখানে জোড় সংখ্যা আসবে, তার মানে -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা কিন্তু আবারও সেই প্লাসই আসবে। তাহলে আমি যদি এখানে বিষয়টাকে এরকম লিখি যে চিহ্ন সহকারে ওই নির্ণায়কটা, তাহলে প্রথমটার জন্য আমাদের প্লাস আসছে দেখলাম, দ্বিতীয়টার জন্য এখানে মাইনাস আসছে, এবং 3 নাম্বারটার জন্য এই যে 1+3, খেয়াল করো, এটা জোড় সংখ্যায় কিন্তু আসবে এখানে। তো এটা নিজের একটু করে দেখবা যে জোড় সংখ্যা আসে কিনা, অবশ্যই আসবে। তাহলে এখানেও কি প্লাস আসবে। তো আবার এটা খেয়াল করে, এই উপাদানটা কত, এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি প্রথম কলাম।
প্রথম কলাম। তাহলে এখানে আর প্লাস সি করলে তোমার কিন্তু এটা বিজোড় সংখ্যা আসতেছে, দ্যাট মিনস -1 এর উপর বিজোড় সংখ্যা মানে এখানে মাইনাস আসবে, ধারাবাহিকভাবে এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে। আবার যদি এটা খেয়াল করো, এটা হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি প্রথম কলামে কি আর হচ্ছে এখানে 3 আর সি হচ্ছে এখানে 1, জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে মাইনাসের উপরে জোড় মানে প্লাস, তো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এইভাবে করে আমরা সহগুণক বা নির্ণায়কের প্রতিটি ভুক্তির যেসব সিগনেচার গুলা সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের নির্ণায়কের যে আমরা যখন সামনে বিস্তৃত করব, সে বিস্তৃত করতে গেলে কিন্তু এই চিহ্ন সহকারে আমাদের লাগবে, যে প্রথমটা প্লাস, এর পরেরটা মাইনাস, এর পরেরটা প্লাস। মানে আমি যদি সারি ওয়াইজ করি তাহলে প্লাস মাইনাস প্লাস, যদি কলাম ওয়াইজ করি তাহলে কি প্লাস মাইনাস প্লাস। তো যেই সারি বা যেই কলামই করি না কেন আমাদের এই মানে সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। আর যদি মনে না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, এইভাবে তোমরা বের করতে পারবা যদি বের করতে বলে, বাট আলটিমেটলি এটা একটু মনে রাখতে হবে যে আমাদের নির্ণায়কের যে সাইন গুলা প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এভাবে করে মনে রাখতে হবে। দ্যাট মিনস আরেকটা সহজ উপায় আছে যে আমাদের কর্ণ বরাবর সবগুলা কিন্তু দেখো প্লাস, কর্ণ বরাবর সবগুলা প্লাস, বাকি যে উপাদানগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে মাইনাস, এভাবে তুমি এখানে মনে রাখতে পারো। তো আমরা এখন নির্ণায়কের সরাসরি ভ্যালু কিভাবে বের করা হয় সেটা এখন দেখবো, যে 2x2 বা 3x3 ম্যাট্রিক্স এর জন্য কিভাবে আমরা বের করবো। তো 2x2 ম্যাট্রিক্সটা তোমরা দেখে আসছে একটু আগে, এটা তেমন আহামরি কঠিন কিছু না। 2x2 একটা ম্যাট্রিক্স এক্সাম্পল আমি নেই, A11, A12, B11, B22। তো এইগুলো 1 1 মানে কি জানো তোমরা, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এখানে হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তো এখানে আমরা এই এই সিস্টেমে লিখছি এম এন, এখানে এম হচ্ছে আমার এখানে সারি, আর এন হচ্ছে এখানে কলাম নির্দেশ করতেছে। এভাবে আমি এখানে লিখলাম আর কি জেনারেলি ওয়েতে। তো এই নির্ণায়কের ভ্যালু গুলাকে আমি বের করবো, আমি জানি যে কোনাকুনি গুণ দেবো, A1, A11 আর B22। এটা আবার কেউ এইচ পাইবো না, এটা ভুলে ডাবল প্রেস হয়ে গেছে, লিখে দিই তাও। A11, B22 কোনাকুনি গুণ দিলাম, এটা মাইনাস দিব, তারপরে B11, C12। এইভাবে হচ্ছে দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্সের ভ্যালু গুলা বের করা হয়। ওকে, এখন যদি থার্ড অর্ডার বা 3x3 ম্যাট্রিক্স এর নির্ণায়কটা বের করি, তো একটু কমপ্লেক্স লাগবে। A11, A21, A31, দ্যাট মিনস হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম। সিমিলার হতে B11, C11, তারপরে B12, 12 না সরি 22, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, B32, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এখানে C23 আর A33। তো আমরা নির্ণয় লিখলাম 3x3 ম্যাট্রিক্সে। এখন আমরা একে মানে বিস্তৃত করতে চাই বা নির্ণায়কের মানে মানটা যদি বের করতে চাই, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে A11 এর সহগুণকটা আমরা এখানে বের করবো, সহগুণকটা ধরে নিই যে সেটা হচ্ছে ক্যাপিটাল A1। এখন সহগুণকটা কিভাবে বের করতে হয় আমরা এই যে লাস্ট স্লাইডে দেখলাম, যে A11 যে সারি যে কলামে অবস্থিত সেটা বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেটা হবে অনুরাশি, অনুরাশিকে যথাযথ চিহ্ন সহকারে বসে আমাদের সহগুণক পাওয়া যাবে। তো ক্যাপিটাল 1 যে আগে দিয়েছিলাম ওটা ভুলে যাও, ক্যাপিটাল A1 দ্বারা আমরা সহগুণক এখানে মিন করব, তাহলে এটা হচ্ছে সহগুণক। তারপরে আমরা এখানে বলতে পারি যে A12, বা এখানে 12 না, যে এখানে এ না দিয়ে বি দিছিল, আমরা বি দিয়ে দিই এখানে, সূত্র হবে। তাহলে B11, 11 না সরি, এটা 12 হবে, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা একটু কারেকশন করো। তাহলে B12 এর সহগুণক আমরা এখানে ধরে নেই, সেটা হচ্ছে যে B1 ধরো, আবার C13 এর সহগুণক C1 ধরো। সহগুণক মানে তো বুঝতে পারছো তাই না, কি হইতেছে সহগুণকটা। তো এখন যদি নির্ণায়কের ভ্যালুটা বের করতে চাই, নির্ণায়কের ভ্যালু হবে আমাদের এই যে যেই ভ্যালু গুলো আমরা শুরুতে নিছিলাম, যে এর সহগুণক এটা, দ্যাট মিনস A11, তার সাথে তার সহগুণকটা জাস্ট গুণ করে দেব, প্লাস করব,
V12 নিছিলাম, V12 এর সাথে তার যে সহগুণক সেটা গুণ করে দেব, প্লাস দিব C13 নিছিলাম, মানে এই সারি বরাবর কিন্তু আমরা বিস্তৃত করছি। ওকে, তুমি সারি বরাবর বা কলাম বরাবর যে কোনো একটা উপায়ে বিস্তৃত করতে পারো, বাট মনে রাখতে হবে যে তুমি যেই বরাবরই বিস্তৃত করো ওই বরাবরই উপাদানগুলার সহগুণক তোমাকে তার সাথে গুণ করতে হবে। দ্যাট মিনস C13 ছিল, সেটা আমি C1টাকে গুণ করবো। তো এইটাই হচ্ছে আমাদের নির্ণায়কের মান, অর্থাৎ নির্ণায়কের মান। তাহলে এই আমরা এই 11 মানে A11 সাথে হচ্ছে তার সহগুণক যেটা আছে ক্যাপিটাল A1, এটাকে যদি আমি এর ভ্যালু গুলা বের করতে চাই, মানে A1, ক্যাপিটাল A1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল C1, এই ভ্যালু গুলা বের করি এখান থেকে, এবং ভ্যালু গুলা বের করে এখানে বসায় দিই। দেখো তো কি আসে, 11 তো বসাইলাম, তো 11 ছাড়া A11 যে সারি এবং যে কলাম আছে সেটা বাদে যেই উপাদানগুলো আছে যেটা, সেটাকে নির্ণায়ক আকারে লিখবো। তাহলে B22, C23, B32, C33, এটা কিন্তু অনুরাশি লিখছি। তো অনুরাশিকে চিহ্ন সহকারে বসাইলাম, ওদের সহগুণক হবে। দ্যাট মিনস আমরা তো দেখছিলাম যে এই জায়গাটা প্লাস, তাই না, প্লাসের জায়গা, এই জন্য এটা কিন্তু প্লাসটা আর বসাই নাই। খেয়াল করো A1 এর এই জায়গাটা কি ছিল, লাস্ট স্লাইডে তো এটা কিন্তু প্লাস ছিল, তো এই জন্য আমি আর এর পরে এখানে আর প্লাসটা বসাই নাই। তারপরে খেয়াল করো B12 লিখবো। তাহলে B12 যেই সারি এবং যে কলামে অবস্থিত ওইটা বাদ দিয়ে যেসব উপাদানগুলো আছে তাদের সহগুণক, দ্যাট মিনস A21, C23, A31, C33। একটু কারেকশন করো বাচ্চারা, তোমাদের এখানে সি হবে, তোমরা হয়তো ধরতে পারছো এতক্ষণে, C33। এখন এটার সহগুণক কি হবে, দেখো তো এই B12 কোন জায়গাতে বসে আছে, B12 বসে আছে কিন্তু এই মাইনাস জায়গাটাতে। দ্যাট মিনস আমরা এখানে সহগুণকটাকে মাইনাস, এটা যদি মাইনাস হবে দ্যাট মিনস এই প্লাস মাইনাসে পরে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো, এটা কিন্তু প্লাসে ছিল, বাট এই যে B1টা সহগুণকটা, সহগুণকটা কি মাইনাস না, কারণ সে 2 নম্বর সারি 1 নম্বর করলাম, R+C, মনে আছে R+C যোগ করলে কি এটা বিজোড় সংখ্যা আসে, বিজোড় সংখ্যার জন্য এখানে -1 বিজোড়। দ্যাট মিনস এটা মাইনাস সংখ্যা, ওই মাইনাসটা এই প্লাস সঙ্গে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো, না বুঝলে ভিডিওটা আবার দেখবা, তারপরে না বুঝলে আমাদের কমেন্ট সেকশনে বলবে, আমরা এখানে বোঝানোর ট্রাই করবো। তো এটা হচ্ছে সহগুণক দেখলাম। এরপর আবার C13 এবং ক্যাপিটাল C13 যেই সারি এবং যে কলামে আছে সেটা বাদ দিয়ে আমাদের যে উপাদানগুলা A21, B22, A31, B32, এটার সহগুণকটা কি প্লাস হবে না মাইনাস হবে, দেখো তো C12 কিন্তু এই জায়গায় বসেছিল, দ্যাট মিনস এটা আবার প্লাস হবে। তো এই জন্য আমি তোমাদের এই পার্টটা একটু মনে রাখতে বলছিলাম, যাতে তোমাদের এই ভ্যালু গুলো বের করতে সুবিধা হয়। এখন দেখো তো এগুলো 2/2 ম্যাট্রিক্স এর নির্ণয় হয়ে গেছে, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এই পার্টটুকু, তো 2/2 ম্যাট্রিক্স এর নির্ণয় গুলো তোমরা ইজিলি বের করতে পারবা এই উপায়ে, কোনাকুনি গুণফলের মাধ্যমে। দ্যাট মিনস এখানে কোনাকুনি গুণ করবা কিভাবে, যে B22 সাথে C33 গুণ করবা, মাইনাস দিয়ে B32 সাথে C23 গুণ করবা, এভাবে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কোনাকুনি গুণ করবো। তো 2/2 ম্যাট্রিক্সটা আশা করি এতক্ষণে বুঝে ফেলছো যে কিভাবে আমাদের গুণফলটা বের করতে হয়। এভাবে করে আমরা নির্ণায়কের ভ্যালু গুলা কিন্তু বের করতে পারি। তো নির্ণায়কের ভ্যালু গুলা বের করার জন্য যখন তুমি অভ্যস্ত হয়ে যাবা এই পার্টটার সাথে, তখন তুমি দেখবে যে এত কষ্ট করে তোমার আর এইভাবে করে সূত্রগুলো লিখে লিখে তোমার করা লাগতেছে না, তখন তুমি ইজিলি কিন্তু করতে পারবে। তো নির্ণায়কের, এটাকে আমরা বলি নির্ণায়কের বিস্তৃতি বা নির্ণায়কের মানগুলা এক্সপানশন করতে হয় এইভাবে। এখন এই নির্ণায়কের যে এক্সপানশনটা সেটা বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা করতে পারি। কয়েকটা মেথড তোমাদের বইতে উল্লেখ করা আছে, যেমন এখানে যদি আমি বলি যে সারাস ডায়াগ্রাম বা সারাসের চিত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে নির্ণায়কের ভ্যালু গুলা বের করতে পারবো। তাহলে এখানে আমরা হেডিং দিই, এটা হচ্ছে যে সারাসের চিত্রের মাধ্যমে নির্ণায়কের বিস্তৃতি। সারাস এর চিত্রের সাহায্যে নির্ণায়কের বিস্তৃতি, বিস্তৃতি মানে নির্ণায়কের মানগুলো আমরা বিস্তৃতির মাধ্যমে বের করব। তাহলে এখানে ধরে নাও যে A1, A2, A3, B1, B2, B3,
C1, C2, C3 এর নির্ণায়কের মান আমরা বা এই নির্ণায়কের জন্য সারাসের ডায়াগ্রামটা কিরকম হবে? তাহলে এর জন্য সারাস, যারা ইংলিশ ভার্সন তাদের স্পেলিংটা হচ্ছে এরকম, SARR US। তো সারাস ডায়াগ্রাম এটা হবে কিরকম? A1 লেখো, A2 লেখো, A3 লেখো, তার পাশেও দেখে দেখে এখানে B1, B2, B3 লিখবা, C1, C2। আর টুটা এরকম হচ্ছে কেন? টু এর সাথে তো কি ঝামেলা, C2, C3 লিখবা, তারপরে এই দুইটা কলামকে আবার কপি করবা, A1, A2, A3, B1, B2, B3। তাহলে প্রথমে তিনটা কলাম দেখে দেখে লিখবা, এরপর প্রথম দুইটা আবার কপি করবা। কপি করে তুমি জাস্ট কোনাকুনি এখন গুণ দিয়ে ফেলা। কোনাকুনি গুণ দিবা কেমন? কোনাকুনি গুণ দিবা হচ্ছে এইভাবে, এ, সরি, এক্সট্রিমলি সরি, হয়ে গেছে। কলমটাও আমার পক্ষে কথা বলতেছে না এখন, কি একটা অবস্থা। তাহলে A1 এর সাথে এই B2 গুণ দিবা, B2 এর সাথে এই C2 গুণ দিবা, মানে কোনাকুনি যতগুলা গুণ যায়। ওকে, তারপরে দেখো এই B1 এর সাথে C2 গুণ দিবা, C2 এর সাথে A2 গুণ দিবা, আবার এই C1 আছে, তার পাশে C1 এর সাথে A2 গুণ দিবা, A2 এর সাথে C2 গুণ দিবা। তারপর খেয়াল করো তো যে A1 তুমি যদি নিতেও চাও, সেটা কি B2 পর্যন্ত যাবে, বা B2 এর পরে কিন্তু আর কোনো তার উপাদান কিন্তু নাই। তো আমাদের কিন্তু তিনটা পর্যন্ত নেওয়া লাগবে এখানে গুণ করতে গেলে। তো আমি A1 এর জন্য তিনটা রাশি পাইছি, B1 এর জন্য তিনটা এরকম উপাদান পাইছি, C1 এর জন্য তিনটা উপাদান পাইছি। বাট পরবর্তী A1 এর জন্য কিন্তু আমি আর এই তিনটা পাইনি, বরং দুইটা পর্যন্ত গিয়ে আটকে গেছি। এর পরে তো আরো কম, একটাই আছে। তো আমরা এর পরে আর এখানে তাকে গুণ করতে পারবো না, গুণ করার জন্য এখানে তিনটা উপাদান লাগবে। যদি এই তিনটা আমি সবুজ রং দিয়ে কোনাকুনি গুণ দিলাম, সেই তিনটাকে আমি এখন লিখতে চাই যে A1, B2, C3, তারপরে লিখলাম কি B1, C2, A3, তারপর লিখলাম হচ্ছে C1, A2, C3। তো এই যে আমি সবুজ কালি দিয়ে যেগুলো লিখলাম বা প্রথমে যেগুলো গুণ করলাম, সেগুলোকে আমি প্লাস চিহ্ন আকারে দিব, প্লাস, প্লাস, প্লাস। এখন অপোজিট ওয়েতে আমি একটু গুণ করব, সেটা হচ্ছে নিচ থেকে, A3 থেকে B2 এর দিকে, B2 থেকে C1 এর দিকে, আবার B3 থেকে C2 এর দিকে, C2 থেকে A1 এর দিকে, আবার C3 থেকে A2 এর দিকে, A2 থেকে B1 এর দিকে, আবার A3 থেকে B2 এর দিকে যাব। তারপরে B2 থেকে দেখবো যে আর কোথাও যাওয়ার জায়গা নাই, দ্যাট মিনস এখানে দুইটা আছে। আমরা একটু আগে বললাম যে তিনটা উপাদান আমার এখানে লাগবেই, না হলে কিন্তু এখানে গুণফলটা হবে না। তো এখানে আমি আর গুণ করতে পারবো না। তো লাল গুণফল গুলো আমার এই পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে লাল গুণফল গুলো যেগুলো নিচ থেকে আমি হিসাব করতেছি, সেগুলোকে একটু লিখি এখানে। A3, B2, C1, B3, C2, A1, তারপরে C3, A2, B1, C3, A2, B1। দেন লাল গুলাকে আমি মাইনাস চিহ্ন আকারে দিব। ওখানে সবগুলাকে যোগ করবো, এটা হচ্ছে আমাদের নির্ণায়কটার মান। এই পাশাপাশি সবগুলো এরকম। তাহলে প্লাস চিহ্ন কোনগুলো? প্লাস চিহ্ন হচ্ছে যেগুলো নিচের দিক বরাবর আসতেছে, গুণফলটা আমার নিচ বরাবর কোনাকুনি যে গুণটা করছে, এরকম নিচ বরাবর কোনাকুনি যে গুণটা করছে তার জন্য আমাদের প্লাস দেবো বা পজিটিভ দিব। আর উপর দিক বরাবর যে গুণফল গুলা দিলাম এরকম, সেগুলা ক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেবো। তো এইভাবে করে আমি এই যে এই মানে এত উপরে যেই সিস্টেমটা দেখলাম নির্ণায়কের মান বের করার জন্য, তুমি এখানে গুণ করতা যখন, 2x2 ম্যাট্রিক্স এর নির্ণায়ক যখন তুমি বের করতা, যেভাবে বের করতা যেটা আসতো, আলটিমেটলি গুণ দেওয়ার পর তুমি দেখবে যে এইটাই আসবে। তো তুমি একটু চেক করো যে এখানে এই মানগুলো বের করার পরে এইটা আসতেছে কিনা। তো এইটা অবশ্যই আসবে। তো সারাসের ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু সহজে একটা নির্ণায়কের মান বের করা এখানে পসিবল হয়েছে। এখানে নির্ণায়কের আহ কিছু ধর্মাবলী আমরা এখন দেখতে চাই। নির্ণায়কের ধর্মাবলী গুলার মধ্যে একটা একটু করে দেখি। এই ধর্মাবলী গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তুমি নির্ণায়ক যখন সলভ করবা, এই ধর্মাবলী ছাড়া তুমি সলভ করতে একদমই পারবা না। সলভ করা তোমার জন্য ইম্পসিবল। তুমি যদি ধর্মাবলী গুলা
না জানা, কারণ এই প্রপার্টি গুলা ইউজ করার মাধ্যমে তুমি একটা নির্ণায়ককে এক্সপানশন ছাড়াই, এই যে এখানে যে এক্সপানশন গুলো দেখলা, সব ক্ষেত্রে আমাদের কিন্তু এত সহজে এক্সপানশন হবে না। তো এক্সপানশন ছাড়াই কিন্তু তুমি খুবই টেকনিক অবলম্বন করে এই প্রপার্টি গুলা ইউজ করে তুমি এটার সলভটা করতে পারবা। তো এখানে আমি নির্ণায়কের প্রথম ধর্মাবলীটা এরকম লিখবো যে, যদি কোনো নির্ণায়কের, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো, যদি কোনো নির্ণায়কের কোনো কলাম অথবা সারি প্রত্যেকটি উপাদান শূন্য হয়, তবে ওই নির্ণায়কের ভ্যালুটাই শূন্য হয়ে যাবে। কি বললাম? কোনো কলাম বা সারির প্রতিটি উপাদানে যদি শূন্য হয়, লেটস সে এরকম যদি একটা এক্সাম্পল থাকে যেখানে 0 0 0, B1 B2 B3 C1 C2 C3, এটা একটা নির্ণায়ক, তো এর ভ্যালু তোমার আসবে 0। অথবা আরেকটা এক্সাম্পল যদি দেখো, 0 0 0, A2 B2 C2 A3 B3 C3, এইটার ভ্যালু তোমার 0 আসবে। তো প্রথম ধর্ম আমাকে বলে যে আমাদের যে কোনো একটা কলাম, সেটাই প্রথম কলাম হোক বা দ্বিতীয় কলাম হোক বা তৃতীয় কলাম হোক, যে কোনো কলাম বা যে কোনো সারির প্রতিটি উপাদান, নট একটা উপাদান, প্রতিটি উপাদানে যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটা আমার এখানে 0 আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধর্মাবলী। 2 নম্বর যে প্রপার্টি, সেটা হচ্ছে এরকম যে, মানে আমি ধর্মাবলী গুলো মুখ দিয়ে বলতেছি, তোমাদের সবগুলাই এখানে বই বই পুস্তকে উল্লেখ আছে। মুখ দিয়ে আমি প্রপার্টি গুলো বলবো এবং সাথে এক্সাম্পল গুলো দিব। তো তোমরা অবশ্যই শুনবা, খাতায় লিখবা, আর এক্সাম্পল গুলোর সাথে আমার এই প্রপার্টি গুলো একটু রিলেট করার ট্রাই করবো। তো এখানে বলছে কি যে, নির্ণায়কের সারিকে যদি তুমি কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তর করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। যেটাকে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতাম, যে সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে। তো এখানে হচ্ছে আমরা যে, আমাদের যেহেতু নির্ণায়কটা একটা ভ্যালু প্রোভাইড করে আমাকে, তো এই ভ্যালু কোনো পরিবর্তন হবে না। লেটস আমাদের একটা এক্সাম্পল আছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা নির্ণায়ক আছে। তো আমি এটা সারিকে কলামে কনভার্ট করে ফেলবো সবগুলো এবং কলামকে সারিতে। তাহলে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। দেখো আমার এখানে সারিগুলাকে আমি এই সারিকে কলামে কনভার্ট করে ফেলছি, সারিকে কলামে কনভার্ট করে ফেলছি, সারিকে কলামে কনভার্ট করে ফেলছি। অর্থাৎ তুমি উল্টা ভাবে দেখলো, এই কলামকে আমি সারিতে কনভার্ট করে ফেলছি, আবার এই কলামকে আমি এই সারিতে কনভার্ট করে ফেলছি, এই থার্ড কলামকে থার্ড সারিতে কনভার্ট করলাম। তাহলে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন আসবে না, এটা ইকুয়াল ভ্যালু কিন্তু আমাকে দিবে। এটা একটু ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে এইগুলো মনে রেখে রাখবো আর কি। 3 নম্বর যে প্রপার্টিটা আসছে আমাদের সামনে, সেই প্রপার্টি হচ্ছে নির্ণায়কের দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। মানে তুমি যদি যে কোনো দুইটা কলাম অথবা সারিকে তাদের স্থান বিনিময় করো বা ইন্টারচেঞ্জ করো, তাহলে তোমার ওই ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, বাট একটা মাইনাস চলে আসবে। যে একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো যে 1 2 3 4 5 6 7 8 9, একটা নির্ণায়ক আছে। তো তোমার এখন মন চাইছে যে তোমার এই প্রথম সারি এবং দ্বিতীয় সারিকে ইন্টারচেঞ্জ করবে, তাহলে এখানে তুমি করতে পারো। তো দ্বিতীয় সারিকে তুমি প্রথম সারিতে নিয়ে আসতে পারো, 2 5 8, আর এই প্রথম সারিকে তুমি দ্বিতীয় সারিতে নিয়ে আসতে পারো, 1 5 হবে, সরি 4 ছিল, 1 4 7। আর 3 নম্বরে তুমি হাত দাও নাই, মানে তুমি যে কোনো দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করছো, 3 6 9। তাহলে এদের সংখ্যা ভ্যালু তো সেম, মানে তাদের যে ভ্যালুটা সেটা সেম, বাট এখানে একটা মাইনাস চলে আসবে। ধরো এটার ভ্যালু যদি হয়, আমি এটা জানি না, বাট যদি এটার ভ্যালু হয় তোমার 10, তাহলে এটা ভ্যালু আসবে -10। তোমার সংখ্যা মানটা সেম, জাস্ট এটা মাইনাস চলে আসে। তো তোমরা একটু দেখবা যে এটা ভ্যালু কত আসে। সারাসের মেথড বা সারাসের ডায়াগ্রামটা অ্যাপ্লাই করতে পারো, বা এক্সপানশন করেও করতে পারো, দেখো যেখানে কত আসে। তো সিমিলার ওয়েতে আমরা যদি দুইটা কলামকেও এরকম ইন্টারচেঞ্জ করতাম, ধরো যে আমাদের এখানে এই দ্বিতীয় এবং তৃতীয় কলামটা আমি ইন্টারচেঞ্জ করতে চাই, ওকে, তাহলে 1 4 7, আগে ওই নির্ণায়কটা লিখি, আগে 2 5 8 3 6 9। তো এই নির্ণায়কের আমি দ্বিতীয় এবং তৃতীয় কলামকে ইন্টারচেঞ্জ করবো। তাহলে 1 2 3, 3 নাম্বারটাকে আমি 2 নাম্বার আনবো,
7, 8, 9, 4, 5, 6। তো কি করলাম, 2 নাম্বারকে 3 নাম্বার নিলাম, 3 নাম্বারকে 2 নাম্বার আনলাম, ভ্যালু সেম বাট এখানে একটা মাইনাস চলে আসবে। তো এটা হচ্ছে 3 নম্বর প্রপার্টি, যে দুইটা সারি অথবা দুইটা কলামকে ইন্টারচেঞ্জ করলে তাদের সংখ্যাগত মানের কোনো চেঞ্জ আসবে না, কিন্তু একটা মাইনাস চিহ্ন, তাদের চিহ্নের পরিবর্তনটা এখন আসবে। আমরা এখন 4 নম্বর প্রপার্টির দিকে যাব। 4 নম্বর প্রপার্টি আমাকে এখানে বলে যে নির্ণায়কের কোনো যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম বা সারি সেম হয় অথবা একটা অন্যটার গুণিতক হয়, তাহলে তোমার ওই নির্ণায়কের মানটা 0 আসবে। এটা সেম হতে পারে দুইটা সারি অথবা দুইটা কলাম, বা তারা একে অপরের গুণিতক হতে পারে একই সংখ্যার, যদি গুণিতক হয়। তো এটা মাথার উপর দিয়ে যেতে পারে, বাট এক্সাম্পল দিলে দেখবো যে সহজ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে ধরো যে A1, A2, A3, আবারও A1, A2, A3, B1, B2, B3। তাহলে এই নির্ণায়কটা কি দেখতেছো যে দুইটা সারি এক্স্যাক্টলি তারা সেম। তো এটা যদি সেম হয়ে যায় এক্স্যাক্টলি, তাহলে এই ভ্যালু 0 আসবে। তো সিমিলারলি তোমার যদি এটা সারিও এরকম সেম হয়, that means এখানে A1, A2, A3, এখানেও A1, A2, A3, ধরো C1, C2, C3, তাহলে কি এখানে এই সারিটা এবং এই সারিটা কি এক্স্যাক্টলি সেম? তাহলে এটা কি 0। তো এখানে আছে যে 3, 4, 5, এটাও 3, 4, 5, এটা 7, 8, 9। তাহলে দেখো তো এই সারি দুইটা এক্স্যাক্টলি সেম, তার মানে কি এটা ভ্যালু 0। তো এটাই বলছে যে দুইটা কলাম অথবা দুইটা সারি যদি এক্স্যাক্টলি সেম হয়, তাহলে তার ভ্যালুটা হচ্ছে 0 আসে। অথবা তারা যদি একটা নির্দিষ্ট স্কেলার রাশির গুণিতক হয়। এটা কিরকম? ধরো যে আহ এদিকে A1, A2, A3, এর একটা সারি আছে এবং যে কোনো একটা স্কেলারের গুণিতক A2, A3, C1, C2, C3, এটাও কিন্তু 0 আসবে। তার মানে এই দুইটা কলাম তারা কিন্তু এক্স্যাক্টলি সেম না, বাট তারা কিন্তু গুণিতক। ধরো এর সাথে তুমি একটা নির্দিষ্ট স্কেলার রাশি গুণ করলে কিন্তু দ্বিতীয় কলামটা পাইতেছো। বুঝতে পারছো? মানে এই কলামের সাথে যে কোনো একটা স্কেলার রাশি গুণ করলে কিন্তু তুমি দ্বিতীয় কলামটা পাইতেছো। তার মানে কি দ্বিতীয় কলামটা হচ্ছে প্রথম কলামের গুণিতক। কত গুণিতক? এম এর গুণিতক। তাহলে কিন্তু এরা পরস্পর সেম হয়ে গেছে, দ্যাট মিনস এই ভ্যালুটা 0 হয়ে যাবে। আবার যদি এরকম দেখো, আহ ধরো এটা আছে M A1, M A2, M A3, এটা N A1, N A2, N A3, C1, C2, C3। দ্যাট মিনস এইটাও কিন্তু তোমার 0 আসবে। দেখো এখানে সেম A1, A2, A3 আছে, বাট তারা কিন্তু ভিন্ন ভিন্ন সহগ নিয়ে আছে দুইটা কলাম। মানে এমন না যে এই প্রথম কলামের তিনটা সহগই ভিন্ন, তিনটা কলাম মানে সহগই সেম, দ্বিতীয় কলামেরও তিনটা সহগই আবার সেম। এখানে চাইলে কিন্তু তুমি এম আর এন কে তুমি কমন নিতে পারো, কমন নেওয়ার যে প্রপার্টিটা সেটা পরেরটা আসতেছে। তো আলটিমেটলি যদি এরকমও থাকে যে তারা গুণিতক আকারে থাকে, অর্থাৎ দুইটি কলাম বা দুইটি সারির অনুরূপ ভুক্তির অনুপাতটা সমান হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথম এই দুইটার অনুপাত চিন্তা করি, M/N আসবে। এই দুইটার অনুপাত চিন্তা করি, M/N আসবে। এই দুইটার অনুপাত চিন্তা করি, M/N ই কিন্তু আসতেছে। এটা কথা চিন্তা করে এই দুইটার অনুপাত চিন্তা করলে কি 1/M। এই দুইটার অনুপাত চিন্তা করলে কি 1/M। অনুপাত মানে হচ্ছে যে প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা। তাহলে কাটাকাটি করলে কি 1/M থাকতেছে না? তো এই নিচেটাও কিন্তু এই 1/M এ থাকতেছে। দেখো অনুপাত কিন্তু সেম এই দুইটার মধ্যে। তো এরকম অনুপাত সেম হইলেও কিন্তু ওই নির্ণায়কের ভ্যালু তোমার 0 আসবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা একটু মাথায় রাখি। বইটা অবশ্যই পড়বে, বইতে এগুলো সব বিস্তারিত দেওয়া আছে। আমাদের 5 নম্বর যে প্রপার্টি, অনেকের হয়তো বা বিরক্ত ভাবা চলে আসছে যে আর কত প্রপার্টি পড়বো। আহ আরো কিছু প্রপার্টি পড়তে হবে এখানে, প্রায় 7টার মতো প্রপার্টি আছে। তো 5 নম্বর প্রপার্টি এরকম বলছে যে নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রত্যেক ভুক্তিকে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়ককেও সেই মান দিয়ে গুণ করতে হবে।
অর্থাৎ একটা নির্ণায়ক ধরো যে এরকম আছে A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। তো এই নির্ণায়কের যে কোনো সারি বা কলামের, ধরো আমি এই A1 কলামকে একটা সংখ্যা দ্বারা আমি গুণ করবো, লেটস আমি 3 দ্বারা গুণ করবো, তাহলে আমার এই পুরা নির্ণায়ককে ওই 3 দ্বারা গুণ করতে হবে। দেখুন ধরো যে আমি এখানে 3A1, 3A2, 3, এটা নির্দিষ্ট সারিকে আমি একটি সংখ্যা দ্বারা গুণ করলাম, বাকিগুলাকে আমি গুণ করবো না, বা এটা গুণ করা এরকম যায়ও না। তাহলে C2, C3। তাহলে এখানে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে পুরা ম্যাট্রিক্সকে আমার এরকম 3 দ্বারা গুণ করতে হবে। এটা কেমনে আসলো? তো বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ ধরো এই ম্যাট্রিক্স আমি 3 দ্বারা গুণ করলাম, তো এই 3 দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা খেয়াল করো। তো এখান থেকে আমি 3টাকে কমন নিই, 3 কমন দিলে A1, A2, A3, B1, মানে এ প্রাইম, কারণ নতুন ম্যাট্রিক্স তো, যেখানে আমরা এই 3A1, A2, 3 দিচ্ছি। তো B2, B3 আর C1, C2, C3। তো খেয়াল করলে এটা কিন্তু আমাদের সেই আগের ম্যাট্রিক্সটা ব্যাক করছে না। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সে যে কোনো সারি অথবা যে কোনো কলাম হোক, যে কোনো সারি বা যে কোনো কলাম হোক, তাদেরকে আমি যদি একটা স্কেলার রাশি দিয়ে গুণ করি, তাহলে পুরা ম্যাট্রিক্স, পুরা নির্ণায়ককে ওই সংখ্যা দ্বারাই গুণ করা হয়ে যায়। ধরো আমার যদি এখানে আরেকটা কলামকে আমি 3 দ্বারা গুণ করতাম, তাহলে এই 3 কমন নেওয়া মানে হচ্ছে শুধুমাত্র তুমি এইটা থেকে কমন নিছো, এটা কিন্তু এখনো তোমার রয়ে গেছে, বুঝতে পারছো? তো তখন তোমাকে আবার 3 কমন নেওয়া লাগবে। আবার 3 কমন নিলে 3 × 3 আসবে, তখন তোমার আর রেগুলার কিছু থাকবে না। তখন তোমার এই থ্রি থাকবে না, তখন তোমার 3 × 3 হবে, এবং তোমার আলটিমেট যে ম্যাট্রিক্স সেটাই হবে 3 × 2, দ্যাট মিনস 9A। অর্থাৎ তোমার যে কোনো একটা স্কেলার রাশি বা যে কোনো একটা সংখ্যা দ্বারা কোনো একটা নির্ণায়ককে গুণ করলে সেটা শুধুমাত্র একটা কলাম বা একটা সারি বরাবরই গুণ হবে। এই 3 দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে। নট লাইক দ্যাট যে ম্যাট্রিক্স এর মতো সবগুলোর সাথে গুণ হবে। ম্যাট্রিক্সে কি ছিল যে সবগুলোর সাথে গুণ হবে, এখানে নির্ণায়কে যে কোনো একটা বা যে কোনো একটা কলাম বা একটা সারির মধ্যে ওই সংখ্যাটা গুণ হবে। তো 3টা সারির জন্য তোমাকে 3টা সংখ্যা গুণ করতে হবে, অথবা 3টা কলামের জন্য তোমাকে 3টা সংখ্যা গুণ করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি নির্ণায়কের জন্য। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি দেখবো, এবং এটি আমাদের মোস্ট প্রবাবলি সেকেন্ড লাস্ট প্রপার্টি। বিষয়টা হচ্ছে এরকম, এটা কত নম্বর, 6 নম্বর। বিষয়টা হচ্ছে নির্ণায়কের কোনো কলাম, মানে খেয়াল করে শুনো, নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তি একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আবার বলি, কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবা। আর যদি রিটেন ভার্সনটা চাও, তাহলে তোমরা আমি এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই থেকে নিতেছি, বা যে কোনো এসু আহমেদ স্যারের বই হোক বা অক্ষরপত্র পাবলিকেশনের বইটা হোক, তোমরা কিন্তু সেম জিনিসটাই পাবা ওই অধ্যায়ের মধ্যে। ধরো যে একটা নির্ণায়ক এরকম আছে, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, এটা একটা নির্ণায়ক। ওকে, তো এই নির্ণায়কের ভ্যালুর পরিবর্তন হবে না কেমনে, বলছি যে নির্ণায়কের কলাম বা সারির প্রতিটি ভুক্তি, ধরো আমাদের এই কলামটা নিলাম আমি, প্রথম কলামটা। তো এই প্রথম কলামের প্রতিটা ভুক্তি যে আহ প্রথম, ধরো একটা নির্ণায়কের যে কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি, তাহলে আমরা প্রথম কলামের এই সবগুলা ভুক্তি আমি বৃদ্ধি বা হ্রাস করব। কি দ্বারা বৃদ্ধি বা হ্রাস করব? তাদের অন্য একটা কলামের অনুরূপ ভুক্তি দিয়ে আমি তাদের বৃদ্ধি বা হ্রাস করবো। যেমন আমি এর মান বাড়াইতে চাই, প্রথম কলামের এই প্রথম উপাদানের মান আমি বাড়াবো, তাহলে A1 এর সাথে কিছু একটা প্লাস দিব, রাইট? A2 কে বাড়াবো, তাহলে কিছু একটা প্লাস দিব। A3 কে বাড়াবো, কিছু একটা প্লাস দিব। তাহলে কি পরিমাণে বাড়াবো? দ্বিতীয় কলামের সাথে ধরো যেটা স্কেলার রাশি আমি গুণ দিয়ে
বা দ্বিতীয় কলামের যে উপাদানগুলো আছে তাদের গুণিতক, মানে তাদের যে গুণিতক যে ভ্যালুটা, সেই ভ্যালু দিয়ে আমি বাড়াবো। ধর এখানে আমি একটা এম গুণ দিছি, এম বি, তাহলে আমি এম বি 1 পরিমাণ থেকে বাড়াবো, এম বি 2 পরিমাণ বাড়াবো, এম বি 3 পরিমাণ বাড়াবো। তাহলে বুঝতে পারছো যে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো কলাম বা সারির প্রতিটি উপাদানকে অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির একই গুণিতক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করলে, হ্রাস করা মানে হচ্ছে এখন আমি A1 থেকে জাস্ট বিয়োগ করবো। তাহলে এই যে আমার প্রথম কলামটা যে চেঞ্জ হয়ে গেল, কোনো সমস্যা নেই, প্রথম কলামটা চেঞ্জ হইলেও এই দুইটার মান কিন্তু ইকুয়াল হবে। তুমি যদি এখানে জাস্ট B1 B2 B3 C1 C2 C3, তাহলে কি হলো, প্রথম কলামটা চেঞ্জ হয়ে গেছে না, প্রথম কলামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কি দ্বারা বৃদ্ধি পেলো? দ্বিতীয় কলামের উপাদানগুলোর একই গুণিতক দ্বারা আমি বৃদ্ধি করছি, তাহলে কিন্তু আমার নির্ণায়কের মানটার কোনো চেঞ্জ হয় নাই। একই কাজ আমি করতে পারতাম যদি এটাকে বিয়োগ করতে পারতাম। ধরো আমি এই জিনিসটাকে আবার এভাবে করবো, আহ যে যদি এভাবে লিখতে চাই, A1 প্লাস MB1, A2 প্লাস MB2, A3 প্লাস MB3। তো আমি দ্বিতীয় কলামের উপাদানগুলোকেও চেঞ্জ করতে চাই উইথ দ্য এলিমেন্ট অফ থার্ড কলাম। তাহলে থার্ড কলামের উপাদান দ্বারা আমি দ্বিতীয় কলামকে চেঞ্জ করবো। এখানে আমি আর বাড়াবো না, এখানে কমাবো। তাহলে B1 থেকে আমি কিছু একটা বাদ দিব, B2 থেকে আমি কিছু একটা বাদ দিব, B3 থেকে আমি কিছু একটা বাদ দিব। কি বাদ দিব? দ্বিতীয় কলামের অনুরূপ উপাদানগুলার একটা সাধারণ গুণিতক দিয়ে যদি আমি মানে বিয়োগ করি, তেমনি সেখানে আমি এম ইউজ করছি, এখানে আমি এন ইউজ করবো, NC1, NC2, NC3। তাহলে যে আমি তাদের দ্বিতীয় উপাদান গুলাকে হ্রাস করলাম, আর তৃতীয় উপাদান যেগুলো আছে তৃতীয় কলামের, ওগুলাকে আমি আর হাত দিলাম না। তাহলে এইটাও কিন্তু এই মেইন মানে নির্ণায়কের সমানই হবে। তো এইটা কিন্তু একটু টাফ সবার জন্য বোঝা। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা বইটা একটু খুলবা, খুলে এইটার স্টেটমেন্ট একবার দেখবা। আমি স্টেটমেন্ট আবার বলি, নির্ণায়কের কোনো কলাম বা সারি হোক, আমি এখানে কলাম দ্বারা দেখাইছি, এটা সারি ক্ষেত্র হইতে পারে। নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তি দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা হলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে 7 নম্বর প্রপার্টি। এখানে আমরা দেখবো সেটা হচ্ছে যে কোন একটি নির্ণায়কের কোনো কলাম বা সারির সাথে প্রতিটি ভুক্তি যদি দুইটি পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত হয়, তবে সেই নির্ণায়ককে দুইটি নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যেতে পারে। ধরো প্রথম মানে এই নির্ণায়কের প্রথম কলামের উপাদানগুলো এরকম যোগফল আকারে প্রকাশ হচ্ছে, A1 প্লাস আলফা 1, A2 প্লাস আলফা 2, A3 প্লাস আলফা 3, এরকম প্রথম কলামটা যোগফল আকারে প্রকাশ হচ্ছে। তাহলে আমি প্রথম এই মানে এই নির্ণায়ককে দুটি নির্ণায়কের যোগফল আকারে প্রকাশ করতে পারি কিভাবে? ইকুয়াল A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস এই যে আমার প্রথমটার সাথে যে আলফা 1 আলফা 2 আলফা 3 যোগ ছিল, এগুলাকে আমি এখন এখানে লিখবো আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে এই নির্ণায়কে আমি দুইটা নির্ণায়কের যোগফল আকারে এখন লিখলাম। তো এটা যদি বিয়োগ থাকতো, তাহলে এখানে যদি বিয়োগ থাকতো মাইনাস মাইনাস মাইনাস, তো আমি এখানে কি মাইনাস আকারে লিখতে পারতাম। তো যোগফল বা বিয়োগফল আকারেও কিন্তু এটাকে লেখা যাবে, কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে নির্ণায়কের প্রায় 7টা প্রপার্টি। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই 7টা প্রপার্টি একেবারে ভালো করে বইটার দেখে স্টেটমেন্ট গুলো পড়বা, বইয়ের এক্সাম্পল গুলো দেখবা। তারপর হচ্ছে যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার দেখবা, ভিডিওটা মানে বারবার দেখবা, তাহলে আশা করি যে বুঝতে পারবা, এবং খাতায় লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমরা এখন আহ একটা ছোট্ট এক্সাম্পলের দিকে যাব, যেখানে একটা দেখো প্রশ্ন আসছে, এটা আমি আমি বই থেকেই নিচ্ছি। তো এখানে বলছে যে বিস্তার না করে প্রমাণ করতে বলছি। দ্যাট মিনস আমরা যে এক্সপানশনটা শিখলাম, আমাদের নির্ণায়কে কিন্তু বেশিরভাগ এক্সাম্পল গুলাই এরকমই আসে, যে তোমাকে বিস্তার করতে বলবে না, কারণ বিস্তার করতে বলে তো তুমি যে কোনো নির্ণায়কই যত কষ্ট করে হোক না কেন সলভ করতে পারবা। তো বিস্তার না করে এই যে নির্ণায়কের যে প্রপার্টি গুলো আছে, সেই প্রপার্টি গুলা ইউজ করে কিন্তু তোমার এই নির্ণায়ককে সলভ করতে হবে, এবং প্রপার্টি ইউজ করলে তোমার ওই
অনেকগুলা স্টেপ, অনেকগুলা কাজ তোমার সহজ হয়ে যাবে। তোমার আমাকে বলছে যে এখানে বিস্তার না করে এই নির্ণায়কের মানটা যে 0 হয় সেটা আমাকে প্রুফ করতে বলছে। দ্যাট মিনস আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করতে চাই তাহলে করতে পারি। লেফট হ্যান্ড সাইড, তো গেস করো এখানে কি হবে। আমি লেফট হ্যান্ড সাইডে কি আছে, শুরুতে বিসি, সিএ, এবি। এখানে আছে 1/A, 1/B, 1/C। এখানে আছে 1/A প্লাস বি। এখানে আছে 1/B প্লাস সি, 1/C প্লাস এ। তো এটা কয়েকটা উপায়ে করা যাবে। আহ, কয়েকটা উপায়ে করা যাবে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আমি ওইটা দিয়ে এখানে করা ট্রাই করি। তুমি নির্ণায়কের মানে কয়েকটা প্রপার্টি আমি এখানে ইউজ করতে পারবো। তো সেই সব প্রপার্টি গুলোর মধ্যে দেখি কোনটা ইউজ করা যায়, একটু ভাবি আমি, তোমরা ভাবো। ABC। আচ্ছা, আমি যেটা ভাবতেছিলাম হয়তোবা তোমরা সেটা ভাবতেছিলা, যে লাস্ট প্রপার্টি আমি যেটা দেখলাম যোগফল বা বিয়োগফল, এইটা আকারে প্রকাশ করলে এটা 0 আনা যায় কিনা। উত্তর হচ্ছে যে যাবে, কিন্তু প্রথম স্টেপে এটা 0 আসবে না, তোমাকে স্টেপটা আবার বাড়াইতে হবে। তো দ্বিতীয় স্টেপে গিয়ে তুমি যেটা করবা, তা আমি যেতেছি যে ওই কাজটাই একেবারেই করতে শুরুতে, যাতে আমার এটা করতে অনেকটা টাইম কনজিউমিং না হয়। আমি সেই প্রসেসটাতে আগাবো। তোমরা চাইলে ওটা করতে পারো যে 3 নম্বর যে সারিটাকে আছে এটাকে দুইটা নির্ণয়কের যোগফল আকারে লিখতে পারো, কোনো সমস্যা নেই, সেটা লিখলেও হবে। বাট তোমাকে দ্বিতীয় স্টেপে গিয়ে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা আমি এখন এখানে করতে চাইতেছি। সেটা হচ্ছে এরকম, যে আমি এই 1 নম্বর সারিতে যেটা আছে সেখানে দেখো, যে 1 নম্বর আমি এই 1 নম্বর কলামে এক কাজ করি, যে এখানে দেখো এবিসি যদি আনতে পারতাম কোনো কারণে, এখানে এবিসি, এখানে এবিসি, এখানে এবিসি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা থেকে এবিসি কমন নিতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমার উপরে পার্ট গুলা 1 1 চলে আসতো। রাইট? ধরতে পারতেছো কি আমার মানে স্টেপ গুলা? যে শুরুতে আমি যদি এখানে এবিসি আনতে পারতাম, এখানেও এবিসি আনতে পারতাম, এখানেও এবিসি আনতে পারতাম, তাহলে কিন্তু এই পুরা সারিটাই কিন্তু এবিসি চলে আসতো। আর এবিসি চলে আসলে সুবিধাটা কি, আমি এখান থেকে এবিসি কমন নিলে এখানে 1 1 1 চলে আসবে। এরপর আমি বিয়োগ টিয়োগ করে কিন্তু ইজিলি সলভ করতে পারবো। তো চেষ্টা করি এখানে এবিসি আনার। তো এবিসি আনার জন্য এখানে আমার এই প্রথম কলাম বরাবর আমাকে এ দ্বারা গুণ করব। তো আমি যে এখানে এ দ্বারা গুণ করব, এ বি সি যে আসলো, আর এখানে এ দ্বারা গুণ করলে যেটা 1 আসলো, এখানে এ দ্বারা গুণ করলে তোমার 1 প্লাস AB আসলো। তো আমি যে এটাকে জোর করে আনছি, এই এ কে আবার ব্যালেন্স করার জন্য কি এই যে এ দ্বারা ভাগ করতে হবে। তো আমি সেটাই করলাম, যে এখানে এ দ্বারা ভাগ করলাম, এখানে এ দ্বারা গুণ করলাম, যাতে আমার এ আর এ কাটাকাটি গিয়ে ব্যালেন্স হয়ে যায়। তো দ্বিতীয় কলামে খেয়াল করো, আমি যদি এখানে বি আনতে পারতাম তাহলে কিন্তু এবিসি আসবে। তো দ্বিতীয় কলামকে আমি বি দ্বারা গুণ করবো, তাহলে ABC। দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করলে এটা 1 চলে আসে, এটাকে বি দ্বারা গুণ করলে 1 প্লাস BC চলে আসে। তাহলে এখানে যে বি দ্বারা গুণ করলাম, সে বি কে এবার এখানে ভাগ করলে কি ব্যালেন্স হয়ে যাবে। আবার এখানে সি দ্বারা গুণ করব, তো সি দ্বারা গুণ করলে কি হবে, ABC হবে। এখানে সি দ্বারা গুণ করলে 1 হবে, এখানে সি দ্বারা গুণ করলে 1 প্লাস AC হবে। তাহলে এই যে সি দ্বারা জোর করে গুণ করলাম, এখানে আমার সি ছিল না, তাহলে সি দ্বারা ভাগ করে আবার সেই সি কে ব্যালেন্স করবো। দ্যাট মিনস আমি যদি এরকম লিখি যে A/C আর A/C, তাই তো, বাম পাশে A/C লিখছি, সরি ABC লিখছি। লেখার পরেই এইটা প্রথম কলামের সাথে গুণ করছি, এইটা দ্বিতীয় কলামের সাথে গুণ করছি, এইটা তৃতীয় কলামের সাথে গুণ করছি। বাকি থাকলো নিচের পার্টটুকু। আশা করি এখন বুঝতে পারছো, তোমার প্রবলেম হবে না। তাহলে উপরের পার্টটা থেকে আমি ABC কমন নিতে পারি। তাহলে নাও ABC কমন, সমস্যা নেই কোনো। ABC কমন নিলে জাস্ট এখান থেকে 1 1 1 1 1 1। এখন নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা আছে, তুমি গুণ করলে যে কোনো একটা কলামেই বা যে কোনো একটা সারিতে গুণ করতে পারো। আর কমন নিলেও সেই একটা কলাম বা একটা সারি থেকে তুমি কমন নিতে পারো। তাহলে আমার এখানে প্রথম সারি থেকে আমি ABC কমন নিয়ে আনছি, তাহলে 1 1 1 থাকতেছে। আর নিচে তো 1 1 আছেই, সাথে আছে 1 প্লাস AB, 1 প্লাস BC, 1 প্লাস AC। তাহলে নির্ণায়কের একটা প্রপার্টি আমাকে কি বলে, যে কোনো একটা নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি
এক্স্যাক্টলি সেম হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালুটাই কিন্তু জিরো আসে। তাহলে এটা ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু জিরো, দ্যাট মিনস এটা জিরো। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এইভাবে করে আমরা বিস্তার না করে খুব সহজেই মাত্র 2 লাইনের মধ্যে কিন্তু তুমি একটা সলভ করতে পারছো। আর তুমি চিন্তা করো যদি সারা আছে ডায়াগ্রাম আঁকে তুমি যে এরকম সহগুণক দিয়ে বের করতো তাহলে তোমার কি পরিমাণ প্যারা হতো। এটা তো এই জন্য আমাদের প্রপার্টি গুলো কিন্তু খুব ভালো করে আয়ত্তে রাখা লাগবে। এরপর আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে, সেকেন্ড ম্যাথটা এটা অনেকবার বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ড 13, ঢাকা বোর্ড 13, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ডে বেশ কয়েকবার এই ম্যাথটা আসছে, তো এটা বলা যায় মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। তাহলে এখানে একটা ডি1 নির্ণয় দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে যে ডি1 সমান হচ্ছে এ বি সি এর পাওয়ার হচ্ছে থ্রি। তো এটা তুমি কিভাবে সলভ করবা? শুরুতে লেখো যে ডি1 যে ভ্যালুটা আছে, ডি1 ইজ ইকুয়াল এ মাইনাস বি মাইনাস সি, টু এ, টু এ, এখানে টু বি, বি মাইনাস সি মাইনাস এ, এখানে টু বি, টু সি, টু সি, সি মাইনাস এ মাইনাস বি। নির্ণায়কটা সলভ করার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেই যে অপারেশন গুলো করবো ডান দিকে তার একটা সাইড নোট দিয়ে দিবা। যেমন আমি চাইতেছি এখানে 2 আর 3 নম্বর সারিটা যোগ করে 1 নম্বর সারির সাথে যোগ করতে, দ্যাট মিনস তিনটা সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এগুলোকে আমি যোগ করতে চাইতেছি। তো প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি, এভাবে যোগ করবো। তাহলে যোগ করলে বিষয়টা দেখো এরকম দাঁড়াবে। তাহলে আমি আগে এখানে সাইড নোট দিয়ে রাখি যে আমি আর1টাকে আমি চেঞ্জ করতে চাই, দ্যাট মিনস প্রথম সারিকে চেঞ্জ করতে চাই। তাহলে আর1 প্রাইম, প্রথম সারি আমি চেঞ্জ করে যে ভ্যালুটা আসবে সেটা আসবে কেমনে? আর1 এর সাথে আমি যোগ দিব কার কার, আর2 এবং আর3, দ্যাট মিনস আগে আমি আর2 এবং আর3 কে যোগ করব, তার সাথে হচ্ছে আর1 কে যোগ করবো, আর1 যোগ করলে আমি নতুন আর1 পাবো। তাহলে আর2 আর3 যোগ করো, টু বি প্লাস টু সি, টু সাইডে লিখি, টু বি প্লাস টু সি, এবং এর সাথে যদি এটা তুমি যোগ করো তাহলে কি আসবে দেখো তো, এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এটা কাটাকাটি গেলে তো থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এই পার্টটাকে যোগ করলে তোমার থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। সিমিলার হতে তুমি যদি এইটা যোগ করো, টু এ, টু সি যোগ করে বি মাইনাস সি যোগ করো, বা এই যে 2 নম্বর সারি আর 3 নম্বর সারি যোগ করে তার সাথে 1 নম্বর সারি যোগ করো, তাহলে তুমি দেখবো যে এখানেও এ প্লাস বি প্লাস সি আসতেছে। এখানে অবশ্যই করবা তুমি হাতে হাতে। আবার খেয়াল করবে এখানে 2 নম্বর এবং 3 নম্বর সারির উপাদানগুলো যোগ করলে, প্রথমটার সাথে আবারও যোগ করলে এ প্লাস বি প্লাস সি আসবে। আমি কিন্তু 2 নম্বর আর 3 নম্বর সারির কোনো এখানে চেঞ্জ করিনি, কারণ আমি এখানে সাইড নোট দিছি কি, প্রথম সারির যে চেঞ্জ আমরা যেটা চেঞ্জ করি সেটাকে প্রাইম দিয়ে আকারে লিখি। 2 নম্বর সারি যেরকম ছিল, 3 নম্বর সারি যেরকম ছিল সেটা তার মধ্যে আমি রেখে দিলাম, টু বি সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে খেয়াল করো তো আমি উপরের পার্টটা থেকে ইজিলি এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। আমাদের নির্ণয়ের ক্ষেত্রে এই পার্টটা আমার জন্য খুবই ইজি, যে আমরা যে কোনো একটা সারি বা একটা কলাম থেকে কমন নিতে পারি। তাহলে এটা ওয়ান থাকবে, এটা ওয়ান থাকবে, এটা ওয়ান থাকবে, এটা টু বি, বি মাইনাস সি মাইনাস এ, এটা টু বি, টু সি, টু সি, সি মাইনাস এ মাইনাস বি। এখন এটা আসলো, এখন এইখান থেকে আমার আরেকটু অপারেশন করতে হবে। আমি চেষ্টা করব, মানে এরকম ওয়ান 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 থাকলে আমার মাথায় এই টেনশনটা থাকবে, আমি যদি এটাকে জিরো বানাইতে পারতাম, এটাকে জিরো বানাতে পারতাম, তাহলে যে কোনো একটা যদি ওয়ান থাকতো তাহলে কিন্তু আমি ওই যে এক্সপানশন পদ্ধতিতে যাইতে পারবো। এখন এক্সপানশন পদ্ধতিতে যাওয়া পসিবল, বাট তুমি চিন্তা করো তুমি এখান থেকে এটাকে ওয়ান নিবা, ওয়ান এর সহগুণক নিবা, এ ওয়ান নিবা, ওয়ান এর সহগুণক নিবা, তো তার সাথে যদি এটা জিরো হয়, এটা জিরো হয়, তাহলে জিরোর সহগুণকের সাথে গুণ করলে তাহলে জিরোই হবে। তার মানে এখানে আমার ওয়ান ওয়ান থাকলে আমার চেষ্টা থাকবে যে এই ওয়ান ওয়ান গুলাকে বিয়োগ দিয়ে আমার জিরো বানানো যায় কিনা। তো আমি জিরো বানাবো কেমনে, যে প্রথম উপাদানটাকে আমি যদি জিরো বানাতে চাই তাহলে আমি প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিব, তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে থাকে জিরো। টু বি থেকে এই পার্টটা বিয়োগ দিব, তাহলে টু বি থেকে মাইনাস বি বাদ দিলে থাকবে থাকবে হচ্ছে বি। তারপরে এইটা মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে যাবে, এইটা মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাবে। আবার টু সি থেকে টু সি বাদ দিলে এটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে যে প্রথম কলামটা আসলো, প্রথম কলামটা আসলো কোথা থেকে, সাইড নোট দিব,
প্রথম কলাম বা C1 প্রাইম, এটা আসছে হচ্ছে আগে যে C1 ছিল সেই C1 থেকে আমি C2 কে বিয়োগ দিয়ে দিয়েছি। সিমিলার ওয়েতে আমি এই 2 নাম্বার কলামটাকে এখানে জিরো আনতে চাই, তাহলে 2 নাম্বার থেকে 3 নম্বর কলামটাকে বাদ দিব, জিরো। B-C-A, এখান থেকে -2B বাদ দিলে -B থাকবে, -C থাকবে, -A থাকবে। আর এখানে 2C থেকে এই পার্টটাকে বাদ দিলে, 2C থেকে C বাদ দিলে থাকবে হচ্ছে C, -1 প্লাস A, আর -1 প্লাস B, এইটা আসে। তাহলে এখানেও সেম আমি C2 প্রাইম পাইলাম কিভাবে, C2 থেকে C3 বাদ দিব। এখন দেখো তো C3 কে আমার আর বাদ দেওয়ার মতো কিছু নাই, C3 যা আছে তাই আমি বসাই দেবো এখানে। C3 একাই আছে, আর বাকি তো C3 একার সাথে তো আমি আর নিজের সাথে তো আর নিজে যোগ বিয়োগ করা পসিবল হয় না। এখন দেখো তো জিরো আছে, এটা একটা সুবিধা আমার, তো আমি এই প্রথম কলাম থেকে A+B+C কে কমন নিতে পারি। কমন নামান হচ্ছে ভাগ দেওয়া, আর কি তোমরা তো জানো এটা, আলটিমেটলি কমন নামান হচ্ছে ভাগ দেওয়া। তো A+B+C যদি কমন নিই, জিরো থেকে কমন দিলে তো এটা A+B+C থাকবে। তো এখানে জিরো থাকা তোমার একটা সুবিধা হয়েছে, আমি এখান থেকে এটা কমন নিতে পারছি। ওয়ান, সরি এটা জিরো ছিল, এটা ওয়ান হয়ে যাবে, এটা জিরো ছিল। আবার দেখো এখানে জিরো ছিল, আমি যদি এখান থেকে A+B+C টা কমন নিই তাহলে এটা জিরো। এখান থেকে দেখো মাইনাস কমন নিলে কিন্তু তোমার A+B+C আসবে। তাহলে এই মাইনাসটার জন্য যদি আবার A+B+C কমন নেই তাহলে এটা -1 আসবে। এখান থেকে A+B+C কমন দিলে ওয়ান আসবে। তাহলে এইটার জন্য একটা A+B+C, এইটার জন্য আরেকটা A+B+C। দ্যাট মিনস আগে তো তোমার এটা ছিলই, আর এখান থেকে একটা, এখান থেকে একটা, এই মোট দুইটা আসলো। আর বাকি রইলো তোমার ওয়ান, টু বি, C-A-B। তাহলে খেয়াল করো তোমার এখন জাস্ট একটা নির্ণায়কের পার্ট পড়ে আছে, তুমি এই দুইটাকে গুণ করলে কি পাবা, A+B+C এর হোল কিউব। এখন তুমি এটাকে এক্সপানশন করো, এক্সপানশন করবা কেমনে, জিরো এর সহগুণক কি, তো যখন তুমি জিরো নিবা তার সাথে গুণ করবা কি, জিরো যেই কলাম এবং যে সারিতে আছে সেটা বাদ দিয়ে যেই যে দুই দুই মাত্রা যে নির্ণায়কটা আছে তাদের মধ্যে তুমি গুণ দিবা। তো দেখো এখানে জিরোর সাথে তুমি যাই গুণ দাও না কেন সেটা কিন্তু জিরোই হবে। তো এটা আমি আর লিখবো না। সিমিলার হতে মাইনাস হবে, কারণ এই পার্টটা কিন্তু মাইনাসের জায়গাতে বসে আছে, তো -0 এর সাথে -0 এর সহগুণক কি কি আছে, -0 যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং সেই কলাম বাদ দিলে যে উপাদানগুলো থাকবে সেগুলো দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু। বাট যেহেতু এটা জিরো, জিরোর সাথে ওই ভ্যালুটা গুণ করলে তো আলটিমেটলি তোমার জিরোই হবে। এরপরে এই পার্টটা কিন্তু প্লাসে বসে আছে, তো +1, এইটার জিরো হওয়ার পসিবিলিটি নাই, মানে এইগুলোর মতো তো জিরো না। তো এটাকে আমার আবার এক্সপানশন করতে হবে। তো আমার এই ওয়ান যে সারি এবং যে কলামে অবস্থিত ওটা বাদ দিয়ে যেই নির্ণায়কটা আছে ওই নির্ণায়কের ভ্যালু বের করবো। তাহলে কেমন বের করবো, কোনাকুনি গুণ দাও, ওয়ান একে ওয়ান, মাইনাস ছিল ফর্মুলায়, তো এখান থেকে 10 গুণ করলে কিন্তু তোমার জিরো আসে। তো এটা আলটিমেটলি তোমার 0 - 0 +1, তো ওয়ানের সাথে A+B+C এর কিউব কে আমার গুণ করলে কিন্তু A+B+C এর কিউবই পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। এটা আমাকে প্রুফ করতে বলছে। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে করলাম। আবার দেখবা যদি কেউ না বুঝে থাকো, এভাবে করে আমরা নির্ণয় কিন্তু বিভিন্ন প্রপার্টি গুলা ইউজ করে কিন্তু করতে পারি। এরপর আমাদের মোস্ট প্রবাবলি আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এটা, এই ম্যাথটা আমরা সলভ করে আজকের ক্লাসে এখান থেকে বিদায় নিব। আবার পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্র্যাকটিস প্রবলেম, আরো কিছু কনসেপ্ট নিয়ে এখানে হাজির হবো। এটা একটা বোর্ডে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেকবারই আসতে দেখা গেছে এই প্রবলেমটাকে। তো এইটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি শুরুতে লিখি যে D1 গুলা কি কি আছে। তাহলে D2 এখানে, সরি D1 না D2, D2 এখানে দেওয়া আছে হচ্ছে X, Y, Z, X² Y², Z², এখানে X³ - 1, Y³ - 1, Z³ - 1। তো এখান থেকে তুমি লিখতে পারো যে নির্ণায়কের যে লাস্ট প্রপার্টি আমরা দেখলাম যোগফল বা বিয়োগফল আকারে তুমি এটাকে লিখতে পারো, X, Y, Z, X², Y², Z², X³ Y³ Z³। এখন একটা মাইনাস সাইন দিতে পারো, যেহেতু তুমি এখানে ওয়ান গুলা মাইনাস করছো। তাহলে X, Y, Z, X² Y² Z², 1, 1, 1।
তো এইভাবে করে আমরা দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল দুইটা নির্ণায়কের বিয়োগফল লিখতে পারি। এখন উপরে প্রথম নির্ণায়ক থেকে আমি যদি দেখো, এখান থেকে যদি এক্স কমন নেই প্রথম কলাম থেকে, দ্বিতীয় কলাম থেকে যদি ওয়াই কমন নেই, তৃতীয় কলাম থেকে যদি জেড কমন নেই, তাহলে আমার কি বাকি থাকে এখানে? এটা ওয়ান বাকি থাকবে, এখানে এক্স বাকি থাকবে, এখানে এক্স স্কোয়ার বাকি থাকবে, এখানেও সেম ওয়ান বাকি থাকবে, এখানে ওয়াই বাকি থাকবে, এখানে ওয়াই স্কোয়ার বাকি থাকবে। মানে একটা করে আর কি কমবে এখানে, যেহেতু আমি একটা করে বাইরে নিয়ে আসছি। এখানে ওয়ান, এখানে জেড, এখানে জেড স্কোয়ার। দেখো তো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু মানে অলমোস্ট সেম। তো আমার কি করতে হবে এখন? এইটার মতো করে এটা আনতে হবে। তো আমরা জানি যে নির্ণায়কের যে কোনো সারিকে আমি যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে সেটা কিন্তু তোমার ভ্যালু সেম থাকে, বাট সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি যদি এইখানে 3 নম্বর সারি এবং 1 নম্বর সারি এদের মধ্যে ইন্টারচেঞ্জ ঘটাই, আচ্ছা ওরকম এত কঠিন ভাবে লাগবে না। প্রথমে তুমি এভাবে ইন্টারচেঞ্জ করতে পারো যে 2 নম্বরটার সাথে 2 নম্বর, sorry, 2 নম্বর সাথে 3 নম্বরটা, এটার সাথে তুমি এটা ইন্টারচেঞ্জ করো। তাহলে ইন্টারচেঞ্জ করলে ভ্যালু সেম থাকে, বাট একটা মাইনাস আসে, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস দাও এখানে। তাহলে আমি এক্স ওয়াই জেড লিখলাম। 2 এবং 3-এর মধ্যে আমি ইন্টারচেঞ্জ করবো ওয়ান, 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 এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে এখন কিন্তু এই দুইটা মানে দেখতে সেম আসে না, আমার দেখার মতো করে সেম নিতে চাই। তো এখন তুমি প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে ইন্টারচেঞ্জ করো। তো প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে ইন্টারচেঞ্জ করলে ভ্যালু সেম থাকবে, বাট একটা সাইন এখানে মাইনাস চলে আসবে। তো আমি একসাথে করলাম, তোমরা এখানে দুইটা লাইনে করবা অবশ্যই। আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট এখানে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে ইন্টারচেঞ্জ করলে দেখো এটা এখন বাম পাশেটার মতোই হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে উপরেটা। ইন্টারচেঞ্জ করলে এর নিচেরটা এক্স ওয়াই জেড হবে। এবং এটা প্লাস ছিল, প্লাস করলে পরে মাইনাস হয়ে গেছে। তো এটা তোমরা যারা ভিডিওটা দেখতেছো শুরু থেকে, অবশ্যই এটা দুইটা লাইনে করলাম, এখানে একটা লাইনে করলাম। করার পরে এখন খেয়াল করো যে তুমি এই নির্ণায়কের এই ভ্যালুটাকে তুমি কমন নিতে পারো। তাহলে কমন নিলে তোমার জন্য এখানে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড -1, আর সাথে হচ্ছে এই ভ্যালুটা থাকবে ওয়ান, 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এইটা থাকবে। নাও এখন তুমি যেটা করবা, এই যে ওয়ান, ওয়ান আছে, তাহলে তোমার মাথায় চিন্তা আসবে কি, এই ওয়ান, ওয়ান, ওয়ান কে আমার কেমনে জিরো বানানো যায়। তো জিরো বানানোর জন্য আমার এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব, এক্স থেকে ওয়াই বাদ দিলে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি 2 নম্বর থেকে 3 নম্বর কলাম বাদ দিব, ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। 3 নম্বরটা শুধু তো কিছু করার নাই, তাহলে ওয়ান জেড, জেড স্কোয়ার। সাইড নোটটা অবশ্যই দিব যে 1 নম্বর কলাম পেলাম কোথায়, 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ দিয়ে। 2 নম্বর কলাম পেলাম কোথায়, 2 নম্বর থেকে 3 নম্বর কলাম বিয়োগ দিয়ে। তো এইভাবে করে আমার দেখো এখানে আরো কিছু কমন যাবে। যে আমি যদি এখান থেকে এরকম করি, তুমি এখানে সরাসরি এক্সপানশন করতে পারো ওয়ান কে নিয়ে। এক্সপেনশন করলে কিন্তু সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়, একটু বেশি পরিমাণে ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেট করতে হবে। তার সাথে আমি যদি প্রথম কলাম থেকে এক্স ওয়াই কে কমন নিতে পারি, মানে এক্স মাইনাস ওয়াই কে কমন নিতে পারি, দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কে কমন নিতে পারি, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে জিরো আসে, ওয়ান আসে। তাহলে খেয়াল করো এখান থেকে এক্স মাইনাস ওয়াই নিলে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই থাকে। তো যারা বুঝতেছো না যে এই পার্টটা কেমনে আসছে, তাদের জন্য হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই কে তো আমি বাইরে বের করে আনছি, বাকি থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওইটা লিখলাম আর কি। তো অনুরূপ ভাবে আমি পরেরটার জন্য ওয়াই মাইনাস জেড কমন নিলে এটা জিরো, এটা ওয়ান, এটা ওয়াই প্লাস জেড থাকবে, এটা ওয়ান জেড, জেড স্কোয়ার। এখন আমি এটাকে এক্সপানশন করব, যে প্রথম দুইটা মানে সারি বরাবর এক্সপানশন করবো অবশ্যই, কারণ সারি বরাবর এক্সপানশন করলে আমার কিন্তু এই প্রথম দুইটাকে আর ক্যালকুলেট করা লাগতেছে না, যেহেতু এটা জিরো অলরেডি হয়ে আছে। তো জিরো থাকাতে আমার এখানে সুবিধাটা হয়েছে। তো আমি একসাথে তৃতীয় কলামের এই পার্টটাতে চলে যাবো, এবং এই পার্টটা দেখো এটা কিন্তু তার সহগুণক প্লাস 1 নম্বর সারি 3 নম্বর কলাম, আর প্লাস হিসাব করে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, জোড় সংখ্যা ফোর, তাহলে -1 টু দি পাওয়ার 4 মানে কি +1। তো এটা এখানে
প্লাস ওয়ান, মানে এটা কিন্তু ইন্টু ইন্টু জাস্ট প্লাস ওয়ান দিছি যাতে তার সহগুণকটাকে বোঝানোর জন্য। তো প্লাস ওয়ান তোমরা দিবা না, ইন্টুই দিবা। তাহলে ওয়ান ইন্টু এই সারি এবং এই কলাম বাদ বাদ দিলে আমাদের দুই মাত্রা যে নির্ণয় তাদের মধ্যে ভ্যালু বের করবো। তাহলে কোনাকুনি গুণ করলে ওয়াই প্লাস জেড মাইনাস এ কোনাকুনি গুণ করলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে কমবে। বুঝতে পারছি দুই মাত্রা নির্ণয়টা আমরা কিভাবে গুণ করি, কোনাকুনি গুণ করে একটা মাইনাস দিয়ে দিই জাস্ট। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখান থেকে আসবে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই আর ওয়াই কাটা, তাহলে এখানে বাকি থাকে হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে জেড মাইনাস এক্স। এইটাই মনে হয় আমাকে করতে বলছে শুরুতে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস। তাহলে আমি কিন্তু সহজেই প্রপার্টি গুলা ইউজ করে এখানে রাইট হ্যান্ড সাইড কে আনতে পারছি, এটা হচ্ছে প্রমাণিত প্রপার্টি। আজকের ক্লাসটা খুব বেশি লম্বা হয়ে গেছে, অনেকগুলা প্রপার্টি এখানে ইউজ করা হয়েছে। সেই প্রপার্টি গুলা ব্যবহার করে আমরা নির্ণয়ের কয়েকটা প্রবলেম সলভ করলাম। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা আরো কিছু প্রবলেম এখান থেকে সলভ করতে পারবো। ততদিন অব্দি ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে যে এখানে বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবা, নির্ণয়ের মান বের করার যেগুলো আছে অবশ্যই অনুশীলনী থেকে সেগুলো প্র্যাকটিস করা ট্রাই করবা। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।